আছে এটা অন পেজ এসিওর গাইডলাইন। কিন্তু হচ্ছে যে কম পড়াশোনা করলে মাথার উপর দিয়ে যাবে, বেশি করতে হবে। Definitive guide. This is the complete guide on on-page SEO 2020-2021 করে দিচ্ছে। আচ্ছা, এখানে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 2 3 4 5 6 7 আছে। চ্যাপ্টার 1 on-page SEO basic, ঠিক আছে। What is on-page SEO? On-page SEO also known as on-site SEO। আপনার হচ্ছে যে on-site SEO বা on-page SEO একই জিনিস। আমরা সাধারণত ব্লগ বা আমার ওয়েবসাইটের সাইটের মধ্যে যে SEO রিলেটেড কাজগুলো করি সেটা হচ্ছে আপনার on-page SEO বা on-site SEO বলে, ঠিক আছে। হচ্ছে যে কমন on-page SEO practice include optimize title tag, content, internal link and URL। on-page SEO কমন এটা হচ্ছে যে optimize title tag, content, internal link, URL। আচ্ছা, আরেকটু দেখে আসি টাইপ অফ SEO। থ্রি টাইপ অফ SEO। আচ্ছা, এখানে মতভেদ আছে, অনেকে বলে আপনার টাইপসের মধ্যে আপনার বলে হচ্ছে যে অন পেজ SEO, অফ পেজ SEO, তারপর হচ্ছে টেকনিক্যাল SEO। আবার আরেকটা হচ্ছে যে আপনার কাজের ক্ষেত্রে আপনার হোয়াইট হ্যাট SEO, ব্ল্যাক হ্যাট SEO আর হচ্ছে যে গ্রে হ্যাট SEO। আপনার different type of SEO, white, black and gray। black hat SEO। এখানে আবার কি দিচ্ছে নেগেটিভ SEO, আরো একটা এটা মানে মতভেদ আছে, অনেকে অনেক বলে। আপনার হচ্ছে যে যেটা বললাম অন পেজ SEO, অফ পেজ SEO, আর একটা হচ্ছে যে টেকনিক্যাল SEO। অন পেজ SEO মূলত আমরা ওয়েব পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে SEO রিলেটেড যে কাজ করি এটা হচ্ছে অন পেজ SEO। আর অফ পেজ SEO হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে সাধারণত অ্যাডমিন প্যানেলে বা ওয়েবসাইটে না থেকেও SEO কাজগুলো করা যায়। যেমন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া শেয়ারিং, হচ্ছে যে ব্যাকলিঙ্ক, ফোরাম পোস্টিং, তারপর হচ্ছে যে ব্লগ কমেন্ট, তারপর ওয়েব 2.0 সাবমিশন, তারপর হচ্ছে যে আর আছে কি জানি ভুলে গেছি। আচ্ছা, এই কাজগুলো হচ্ছে আপনার হচ্ছে যে অফ পেজ SEO মধ্যে সাধারণত পেজের বাইরে এই কাজগুলো করা যায়। একটা ফেসবুকে হচ্ছে যেমন লিঙ্ক শেয়ার করবেন বা ওয়েব 2.0-তে আপনার ওয়েবসাইটটা রাখবেন, এটার জন্য তো ওয়েবসাইটে পেজে ঢোকার কোনো প্রয়োজন নেই, জাস্ট লিঙ্কটা থাকলে আর কিওয়ার্ডগুলো থাকলে এনাফ। এটা হচ্ছে যে আপনাদের অফ পেজ SEO। আর টেকনিক্যাল SEO হচ্ছে যে ওয়েবসাইটেরই, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটের কন্টাক্ট, এগুলা সবগুলা টেকনিক্যাল SEOর মধ্যে পড়ে। এখন হচ্ছে যে গুগলের সার্চিং এর উপরে মানে টেকনিক্যাল SEOটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আগে এটার উপরে অত বেশি গুরুত্ব দিত না। একটা ওয়েবসাইট করতে কি জানি হচ্ছে যে লোড নিতে কি পরিমাণ সময় লাগে, এই যে আমরা ফাইবারে ক্লিক করি, এই যে ফাইবার পেজটা লোড নিতে কি পরিমাণ সময় নিচ্ছে, এটা টেকনিক্যাল SEOর মধ্যে পড়ে। এক এক ওয়েবসাইটের সময় এক এক রকম। আবার ওয়েবসাইটটা কতটুকু হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি, দ্যাট মিনস হচ্ছে যে আপনি পিসিতে কিরকম দেখতে পাচ্ছেন, এটা মানে ব্যবহার কতটুকু করা যাচ্ছে, ফোন কতটুকু ফ্রেন্ডলি, ফোনে কতটুকু ইউজার ফ্রেন্ডলি, এই জিনিসগুলো টেকনিক্যাল SEOর মধ্যে পড়ে, ঠিক আছে। আর এখানে আরেকটা হচ্ছে যে যেটা টাইপ অফ SEO, দ্যাট মিনস হচ্ছে কাজের ক্ষেত্রে আপনার টাইপ অফ SEO যে ব্ল্যাক হ্যাট SEO আছে, হোয়াইট হ্যাট আছে, গ্রে হ্যাট আছে, নেগেটিভ SEO আছে। ব্ল্যাক হ্যাট দ্যাট মিনস হচ্ছে যে আপনার SEO যে কাজগুলো মূলত হচ্ছে যে স্প্যামলি রিলেটেড, এটা হচ্ছে যে কাজগুলো ইথিক্যাল না। আপনার হচ্ছে যে অন্যের সাইটে গিয়ে স্প্যামিং করা,
মানে কিওয়ার্ড স্ট্রাপিং করে হচ্ছে যে সার্চিং এ নিয়ে আসা, এগুলো হচ্ছে যে ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়ে, ঠিক আছে। আর হোয়াইট হ্যাট হচ্ছে সম্পূর্ণ একদম আপনার এসইও গাইডলাইন অনুসারে, এই যে দেখেন টেকনিক্যাল, এটা গুগল ওয়েবমাস্টার গাইডলাইন, বাট ইউজুয়ালি টেক লং অ্যান্ড কস্ট মোর implement. White hat SEO carries for less risks, trend deliver, which is a lasting and compound value over time. Most reputable SEO and content marketing campaign use of white hat SEO tools and technique. White hat SEO টুলসটা মানে লং টাইমের জন্য করে সাধারণত, ঠিক আছে। ব্ল্যাক হ্যাট এসইও করে আপনি এখনই র্যাঙ্ক পাইতে পারেন, কিন্তু কিছুক্ষণ পর র্যাঙ্ক আপনার হারাই যাবে। কারণ হচ্ছে যে গুগল যখন বুঝতে পারে আপনি ব্ল্যাক হ্যাটে কাজ করতেছেন, গুগল ওয়েবমাস্টার টুল বা গুগলের গাইডলাইনের বাইরে কাজ করতেছেন, ওখানে আপনাকে প্লান্টি মারবে, একবারে কিক মেরে হচ্ছে যে র্যাঙ্ক থেকে ইয়া করে দেবে। কিন্তু হোয়াইট হ্যাটে সেটা করবে না, কারণ গুগলের গাইডলাইন অনুসারে, ওয়েবমাস্টার টুলের গাইডলাইন অনুসারে হোয়াইট হ্যাট এসিও ইয়া করা হয়। আর গ্রে হ্যাট এসিও সামান্য হচ্ছে যে মানে ব্ল্যাক হ্যাট এসিও, আর বাকিটা 10% হচ্ছে যে ব্ল্যাক হ্যাট এসিও, আর বাকিটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও। দ্যাট মিনস এটা হচ্ছে যে গ্রে হ্যাট এসিও। Falls somewhere middle of this tickets are especially called out of Google guidelines. Negative SEO কি দিছে, mispractice, black and gray hat SEO হচ্ছে যে technique on someone else's website with the intent of causing harm, harming your হচ্ছে যে competitor, make room। আচ্ছা, নেগেটিভ এসিও দ্যাট মিনস হচ্ছে যে কম্পিটিটরকে হার্ম করার জন্য যে এসিও কাজ করা হয়, সেটা হচ্ছে নেগেটিভ এসিও। এখন আসি অন পেজ এসিও। অন পেজ এসিওতে হোয়াট ইজ অন পেজ এসিও তো বললাম, হচ্ছে যে the difference of page SEO which is optimize your signal that happens of your website, for example backlink। এটা অন পেজ এসিও থেকে পার্থক্য এটুকু, এটা এটা হচ্ছে ওটা যে অফ হচ্ছে যে পেজের বাইরে করে, আর এটা হচ্ছে পেজের মধ্যে করে। অফ পেজ এসিওর এই যে এক্সাম্পল ব্যাকলিঙ্ক। Why on-page SEO is important? Does traditional on-page SEO still make difference in 2020 ছিল, 2021 করে দিছে, কয়েকদিনের মধ্যে ডিসেম্বর চলে আসছে, তো এই জন্য 2021 করে দিছে। Traditional on-page SEO still make difference in 2020 year. In fact, Google own হচ্ছে যে how scores work report status. Okay, আপনারা এত বেশি আলোচনা না করে কোনগুলা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আলোচনা করেন, নাহলে বেশি সময় যাবে। আচ্ছা, এখানে হচ্ছে যে our analysis of 11 million Google search fund হচ্ছে correlation between keyword reach, title tag and first page ranking. But if you search for any competitive keywords, you will notice that top ranking page almost all use exact keyword in their tag. এখানে কি বলছে দেখেন, and if you search any competitive keywords, you will notice that the top ranking page almost all use হচ্ছে যে exact keyword on their title tag। হচ্ছে যে যদি কোনো আপনি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করেন, দেখবেন যে টপ পেজে যেগুলো আছে সেগুলোতে টপ পেজের ওয়েবসাইটে টাইটেলে এবং ট্যাগের মধ্যে আপনার এই কিওয়ার্ড ইউজ করছে। যে হাউ টু লুজ ওয়েট, এই যে ওয়েট লস, এই যে হাউ টু লুজ ওয়েট, এই যে দেখেন এখানে ডিসক্রিপশনে ইউজ করছে এবং এখানে মেটা ট্যাগে ইউজ করছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আপনার অন পেজ এসিও। অন পেজ এসিও দ্যাট মিনস হচ্ছে এই যে দেখেন এখানে সেটিংসে যাই, সেটিংসে এই যে ডিসক্রিপশন আছে, এখানে এই ডিসক্রিপশনটায় আপনার অ্যাড করতে হবে, যেখানে এই হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড রাখতে হবে,
এবং ট্যাগ আছে নিচে আমাদের, এটাকে ব্লগের এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন, আর নিচে আছে মেটা ট্যাগ। এখানে অ্যাড করলে এটা অটোমেটিক ইয়াতে অ্যাড হয়ে যাবে, এই যে মেটা ট্যাগ। এখানে ট্যাগ অ্যাড করতে হবে এবং ওখানে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ওকে, এই যে দেখেন এখানে আমরা ওয়েট লস দিয়ে সার্চ করলাম, আপনারা রেজাল্ট দেখলেন। এখানে এনারা রেজাল্ট দেখাইছে যে লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কিন্তু একটা টপ হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, টপ নিশ বলছিলাম সেদিন, দেখায় বলছিলাম যে ওয়েট লস, লাইফ ইন্স্যুরেন্স এগুলো হচ্ছে যে হাই কম্পিটিশন নিশ। দ্যাট সেডস দেয়ার আর মোর to on-page SEO then cramming keyword into your page HTML। এই যে আমরা ব্লগে যে মেটা ট্যাগ যেটা আমরা ইয়ে করলে, এটা কিন্তু এখানে অ্যাড করলে অটোমেটিক HTML কোডিং এ অ্যাড হয়ে যাবে। To rank content into হচ্ছে যে 2021 you also need to optimize your content। আপনাকে র্যাঙ্ক করার জন্য আপনার ও কন্টেন্টটা অপটিমাইজ করতে হবে। হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স দেখতে হবে, বাউন্স রেট দেখতে হবে, সার্চ ইন্টেন্ট দেখতে হবে, পেজ লোডিং, এই যে পেজ লোডিং স্পিড, এটা হচ্ছে আপনার বলছিলাম একটু আগে টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। আর একটা হচ্ছে যে ক্লিক থ্রু রেট, দ্যাট মিনস হচ্ছে CTR। এই যে গিগের মধ্যে দেখেন না ইমপ্রেশন পাশাপাশি ক্লিক, এটা হচ্ছে ক্লিক থ্রু রেট। চ্যাপ্টার 2 তে যে অপটিমাইজ ইওর কন্টেন্ট ফর এসইও, আপনার কন্টেন্ট অপটিমাইজ করা, ইউজ ইওর টার্গেটেড কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ড। আপনি যে আর্টিকেল লিখবেন, এখানে যে আমরা আর্টিকেল পোস্ট করি, ব্লগে যে পোস্ট করি, সেখানে আপনাকে কি বলছে, ইউজ ইওর টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ড। আপনার প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আপনার যদি ফোকাস কিওয়ার্ডটা যদি ওয়েট লস হয়, ঠিক আছে, আপনার যে আর্টিকেলটা পোস্ট করবেন সেটা প্রথমে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যেন এটা থাকে। দিস ইজ অ্যান ওল্ড স্কুল অন পেজ এসইও টেক হচ্ছে টেকনিক দ্যাটস স্টিল মেক ডিফারেন্স। ইউ উইল নিড to main keyword once in the first 100 or 150 words of your article. For example, in my article optimize around the keyword email marketing, mention that the keyword uh, right of the bat. Okay, sweet boy. কালকে আমি চা খাওয়াইলাম রাত্রে, পরশু, হ্যাঁ হ্যাঁ কালকে তুমি খাওয়াইছো, তা আমিও তো ঘুমাই গেছি। চা খাওয়াও না ভাই, আর খালা চা দাদা ইয়ে করবো, কালকে কেউ চা খাও, পরশু দিন 3 বার চা খাওয়াইছি, খাও না ভাই। This is the unique guide to email marketing। প্রথম আপনার আর্টিকেল, আর্টিকেলের ডিসক্রিপশন এটা প্রথম 100 ওয়ার্ডের মধ্যে তার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ইমেল মার্কেটিং, সেটা ইউজ করছে। হোয়াই দিস ইম্পর্টেন্ট, এটা কেন বেশি ইম্পর্টেন্ট? গুগল পুটস মোর ওয়েট on the terms show up early on the page। গুগল হচ্ছে যে সেই জিনিসটাকে বেশি প্রাধান্য দেয় যেটা পেজের প্রথম দিকে ব্যবহৃত হয়, ঠিক আছে। ইউজ ইউর টার্গেটেড কিওয়ার্ড টার্মস ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস, ফার্স্ট 100 ওয়ার্ডস এর মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ড ইউজ করতে বলছে, হুইচ মেক সেন্স। হচ্ছে যে ইমাজিন ইউ আর জাস্ট পাবলিশড এ আর্টিকেল অ্যাবাউট দ্য কিটো ডায়েট। if your article is really about the keto diet, it makes sense the first use terms keto diet which I have done on the page, of course not। that means হচ্ছে যে আপনার এটা বলছে যদি আপনার পেজটা কিটো ডায়েটের উপর হয়, আপনি যে আর্টিকেলটা পোস্ট করতেছেন সেটা কিটো ডায়েটের উপর হয়, কিটো ডায়েটটাই কি হচ্ছে যে প্রথম দিকে মানে একদম প্রথমে ব্যবহারটাই কি এটা সেন্স ইয়ে করে, আসলে এটা না। কিটো ডায়েটটা
তা বলছে আপনার হচ্ছে যে ইয়া করবেন, আপনার আর্টিকেলটা পোস্ট করবেন এটা প্রথম দিকে, ঠিক আছে। ফোকাস কিওয়ার্ড, এখানে ফোকাস কিওয়ার্ড কিটোটা এখানে যে হাফওয়ে ডাউন অফ দ্য পেজ, আপনার পেজে হাফওয়েতে ইউজ করতে পারেন। Which is why you want to drop your keyword somewhere in the first 100 word. আপনার প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যে কোনো জায়গায় আপনি কিওয়ার্ডটা ইয়া করতে পারেন, ইউজ করতে পারেন। This is on those title things that help Google understand that your page is all about it. এটা আপনার গুগলকে বোঝায়, মানে বুঝতে সহযোগিতা করে। আপনি মনে করেন এটা আমরা কি নিয়ে পোস্ট করছি, মনে করেন এটা ওয়েট লস নিয়ে হচ্ছে যে পোস্ট করছি, ঠিক আছে। আমাদের পোস্ট এটা ওয়েট লস নিয়ে হয়েছে, তো হচ্ছে যে আমাদের পোস্ট মনে করেন এটা ওয়েট লস নিয়ে, ওয়েট লসে কিটো ডায়েট নিয়ে, তো হচ্ছে যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা যদি কিটো ডায়েট হয়, আমরা যে আর্টিকেলটা পোস্ট করছি আর্টিকেলে যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে কিটো ডায়েটটা রাখতে হবে, এতে গুগলের বুঝতে সুবিধা হবে যে আমার ওয়েবসাইটটা কিটো ডায়েটের উপরে, বুঝতে পারছেন। আপনার হচ্ছে যদি নিউজ বেস আপনার ইয়া হয় ও ওয়েবসাইট হয়, আপনার ফোকাস কিওয়ার্ড যদি ওয়ার্ল্ড নিউজ হয়, তো ওয়ার্ল্ড নিউজকে এরকম আপনার আর্টিকেলের পোস্টে প্রথম দিকে রাখার চেষ্টা করবেন, বা আপনার পোস্টটা যদি নিউজ রিলেটেড হয় তাহলে আপনার ফোকাস কিওয়ার্ড প্রথম 100 ওয়ার্ডের মধ্যেই থাকতেছে। দ্যাট মিনস এটা আপনার গুগল সহজেই বুঝতে পারলো আপনার এই আর্টিকেলটা কিটো ডায়েটের উপর বা হচ্ছে যে ওয়ার্ল্ড নিউজের উপর। What your blog post title is one tag. Is one tag that হচ্ছে যে লাইক মিনি টাইটেল ট্যাগ, আমরা is one that means হচ্ছে হেডার 1, আমরা এই যে ইয়াতে লিখি এই যে টাইটেল ট্যাগটা এটা হচ্ছে আপনার হেডার 1, ঠিক আছে। এটা ব্লগ এবং ওয়ার্ডপ্রেসে অটোমেটিক অ্যাড হয়ে যায়, আপনি পোস্ট করলে এটা অটো অ্যাড হয়ে যায়। In fact, Google has started using is1 tag help Google understand structure of this page. আপনার Google has studying is1 tag, আপনার header 1 ট্যাগটা use Google understand the structure of the page, আপনার পেজের স্ট্রাকচারটা বুঝতে সে ইয়া করে, মানে is1 দিয়ে সে বোঝে এটা। মোস্ট প্ল্যাটফর্ম যে ওয়ার্ডপ্রেস automatically add is1 tag and blogspot title, আপনার ব্লগস্পটে এবং ওয়ার্ডপ্রেসে আপনি টাইটেলে যেটা ইউজ করেন এটা অটোমেটিকলি হেডার 1 এ চলে যায়। In this case all are sets, but that is not the case. You want to check your site code, make sure that your title wording is one. আপনার শুধু এটাই না, আপনাকে এটা ইনশিওর হওয়ার জন্য আপনাকে চেক করতে বলছে যে আপনার টাইটেলটা হেডার 1 এ আছে কিনা, HTML কোডিং এ গিয়ে চেক করা লাগবে যে এটা ইউজ করলে, মানে ওয়ার্ডপ্রেস অথবা ব্লগে আপনি যদি টাইটেলটা দেন এটা অটোমেটিকলি হেডার 1 এ যায়, তবুও ইনশিওর হওয়ার জন্য এনারা হেডার 1 এ গিয়ে চেক করতে বলছে যে আসলে এটা ইয়া করে কিনা। এটা জায়গার জিনিস জায়গায় আছে কিনা। তারপর ওয়ার্ড সাবহেডিং ইন হেডার 2 ট্যাগ, H2 ট্যাগ includes your targeted keyword at least one subheading. After includes your targeted keyword, that means হচ্ছে ফোকাস কিওয়ার্ড হচ্ছে সাবহেডিং, মানে দ্যাট মিনস হচ্ছে যে আপনি টাইটেল একটু হচ্ছে যে টাইটেলের পাশে যদি মিনি সাবহেডিং ইউজ করেন, মানে হেডলাইন টাইপের, সেটাতে আপনাকে ফোকাস কিওয়ার্ড রাখতে বলছে। And what the subheading in H2 tag, will an H2 tag break on your হচ্ছে যে অন পেজ এসিও, আপনার H2 tag কি হচ্ছে যে আপনার অন পেজ এসিও ব্রেক করে না, it cannot hurt its own SEO experiment has shown me that হচ্ছে যে warping your targeted keyword in H2 can make a dent, মানে এটা ব্যাপারটা এটা আরো গুরুত্বপূর্ণ করে তোলে আপনার ইয়াটাকে, হচ্ছে যে আর্টিকেলটাকে, যেটা ইয়া করে। এই যে দেখেন এখানে
হেডার 1 তো ইমেল ছিল, এই যে হেডার 2 তে কোর্স টেক্সট আপনার হেডার 2 দিয়ে সার্চ করলে যে বেস্ট মার্ক হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং টুল ইউজ করছে। এক্সাম্পল স্ট্র্যাটেজি অ্যাকশন হচ্ছে যে টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং টুলস। ঠিক আছে, এই যে H2 তে দিয়ে দিচ্ছে আপনার এখানে বেস্ট কন্টেন্ট মার্কেটিং টুলস। ওকে, দেন আসতেছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। একটু দেখে আসি। keyword frequency. Okay. The keyword frequency is just like it's how many times you purchase your keyword appear in your content. Keyword frequency that means হচ্ছে যে আপনার কন্টেন্টে, যে আমরা মনে করেন এখানে কন্টেন্টটা পোস্ট করছি, এইটা আর্টিকেলটা পোস্ট করছি, এখানে আমার যে কিওয়ার্ড, আমার এটা কিওয়ার্ড হচ্ছে কিটো ডায়েট। এই কিটো ডায়েটটা কতবার এখানে ব্যবহৃত আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। এই যে দেখেন এখানে একবার, এখানে একবার, দুইবার, কিটো ডায়েট এগুলো হচ্ছে যে লেভেলে এখানে দুইবার ইউজ করা আছে কিটো ডায়েটটা। এটা হচ্ছে ওয়েবসাইটে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, মানে আর্টিকেলে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। Google may deny that the using same keyword multiple times. Google may deny that using the same keyword মানে এক keyword বিভিন্নবার ব্যবহার, এটা গুগল ডিনাই করে, ঠিক আছে, এটা ইয়া করে। বাট SEO proofs with the experience will tell you that it definitely work. আপনার মাল্টিপল হচ্ছে যে ইউজ অফ কিওয়ার্ড, মানে দ্যাট মিন্স হচ্ছে যে মাল্টিপল ইউজ অফ আপনার ফোকাস কিওয়ার্ড, এটা গুগল হয়তো ডিনাই করে, কিন্তু এনার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে এটা মাস্ট ডেফিনেটলি ওয়ার্ক, এটা কাজ করে। বেশিরভাগ কিওয়ার্ড ব্যবহার করলে সেটা সার্চিংয়ের জন্য কাজে দেয়, র্যাঙ্কিং এর জন্য। Think about its way. Imagine that your page Google thinks is about a specific keyword, but that keyword is only appear one of the page. Yes, মনে করেন that you have a page that Google thinks it's about a specific keyword. আপনার একটা পেজ আছে, সেটা গুগল মনে করতেছে স্পেসিফিক, বাট আপনার যে কিওয়ার্ডটা আছে অনলি আপনার যে আর্টিকেলে মাত্র একবার পোস্ট করেছেন, এই যে কিটো ডায়েটটা, মনে করেন আপনার আর্টিকেলে কিটো ডায়েট সম্পর্কিত, আপনি কিটো ডায়েটটা একবার পোস্ট করছেন, এখানে আর্টিকেলে একবার ইউজ করছেন। How confidential can they হচ্ছে can they be that the page is about the keyword, কতটুকু শেয়ার হবে যে এটা কি, এই আর্টিকেলটা কি এই কিওয়ার্ডের উপর, not very. On the other hand, if your page mention keywords 10 times, Google can be more confidential about your page topics. যদি আপনি আপনার কিওয়ার্ডটা 10 বার ব্যবহার করেন আর্টিকেলে, গুগল এটা ইনশিওর হয়ে যাবে যে আপনার এই ইয়াটা টপিক্সটা ইয়ার উপরেই হচ্ছে, যে ওই ইয়ার উপর। মনে করেন এই যে আমরা এটা কিটো ডায়েট নিয়ে পোস্ট করছি, তাই না? আচ্ছা একটু ওয়েট করেন, দিয়ে ওয়েট ডায়েট চার্ট, ডায়েট টাইপ, ডায়েট স্পেলিং ঠিক আছে, DIET, তাই তো বলি। এই যে দেখেন এখানে ডায়েটের বিভিন্ন ইয়ে আছে, নেম আছে, হচ্ছে যে গ্লো ডায়েট, ডায়েট, তারপরে লো কার্ব ডায়েট, ঠিক আছে। তো এখন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কারো কেন জানি রেসপন্স নাই। জি ভাই, শুনতেছি। শুনতেছি ভাই। এখন মনে করেন আপনার একটা এখানে এই আর্টিকেলটা যেমন কিটো ডায়েটের উপর, আমরা দুইবার এখানে এই কিওয়ার্ডটা ইউজ করা আছে,
ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি যদি মনে কর লো কার্ব ডায়েট নিয়ে একটা পোস্ট করি, তাই না? লো কার্ব ডায়েট নিয়ে পোস্ট করি, সেখানে তো এইরকম কিটো ডায়েটটা আসতেই পারে। লো কার্ব ডায়েটে একটা পোস্ট হচ্ছে যে মনে করেন এখানে এমন একটা লাইন আছে যে লো কার্ব ডায়েট ইজ হচ্ছে যে বেস্ট লো কার্ব ডায়েট ইজ বেটার দেন কিটো ডায়েট। ঠিক আছে, পোস্টটা কি আমার লো কার্ব ডায়েটের উপর, কিন্তু কিটো ডায়েটও কিন্তু সেখানে আছে। এখন গুগল কিভাবে বুঝবে এটা আপনার কিটো ডায়েটের উপর না লো কার্ব ডায়েটের উপর? দুইটা কিওয়ার্ডে আছে, একবার করে ইউজ করছে। গুগল তো গুগল যেটা অপটিমাইজ করে সেটা তো রোবট, সে তো বিভিন্ন সংখ্যার উপর ডিপেন্ড করে বা আপনার আর্টিকেলে কি কি আছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে করে হচ্ছে যে সে অ্যানালাইসিস করে আসলে পোস্টটা কিসের উপর, তাই না? সাধারণত আমরা যখন সার্চ করি তখন যে গুগল আমাদের রেজাল্টগুলো দেয়, কিভাবে দেয়? সাধারণত সে ওয়েবসাইট আগে অপটিমাইজ করে রাখে যে এই ওয়েবসাইটে এই ইনফরমেশন আছে। তো আমরা যদি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করি তখন ওই ওয়েবসাইটগুলো আমাদের সামনে নিয়ে আসে। এখন কি গুগলকে তো বুঝাইতে হবে যে আমার এই পোস্টটা কিটো ডায়েটের উপর, বা হচ্ছে আমার এই পোস্টটা লো কার্ব ডায়েটের উপর। আপনি লো কার্ব ডায়েটে একবার কিটো ডায়েট আসতে পারে, বা এই যে কিটো ডায়েটে একবার হচ্ছে যে লো কার্ব ডায়েট আসতে পারে। মনে করেন কিটো ডায়েট ইজ বেটার দেন লো কার্ব ডায়েট, ঠিক আছে? এটা যদি আসে, এখন গুগল কিভাবে বুঝবে এটা কিটো ডায়েটের উপর না লো কার্ব ডায়েটের উপর? দুইটা কিওয়ার্ডই একটা একটা করে আসে, তখন গুগল কনফিউজ হয়ে যাবে সেটা কোন ক্যাটাগরিতে ফেলবে। এই কারণে এখানে ইনি বলছে যে আপনার ফোকাস কিওয়ার্ডটা মাল্টিপল ইউজ করতে। আপনি যখন এই আর্টিকেলে 3 থেকে 4 বার বা 5 বার ইউজ করলেন তখন কিন্তু গুগল ইনশিওর হয়ে যাচ্ছে যে এটা কিটো ডায়েটের পোস্টই। কিটো ডায়েট আপনার 4 বার আছে, লো কার্ব একবার আছে, একটা কিটো ডায়েটের পোস্টে লো কার্ব ডায়েট একটা আসতেই পারে, তাই না? এরকম আবার একটা লো কার্ব ডায়েটের পোস্টে একটা কিটো ডায়েট আসতেই পারে। তো যেটার উপর টপিকস মানে যেটা ফোকাস কিওয়ার্ড সেটাকে মাল্টিপল ইউজ করতে বলছে। On the other hand, if the page mention that হচ্ছে যে কিওয়ার্ড 10 টাইম, আপনার হচ্ছে যে যদি 10 বার ব্যবহার করা হয় কিওয়ার্ডটা আপনার হচ্ছে যে ওই পেজের মধ্যে 10 বার মেনশন করা থাকে, গুগল ক্যান বি মোর কনফিডেন্ট অর দ্য পেজ টপিকস। গুগল একদম মানে বুঝে উঠেছে আসলে পেজ টপিকসটা কিটো ডায়েটের। To be clear, this is not about the keyword stuffing for, এটা কিন্তু আবার কিওয়ার্ড স্ট্রাপিং এর মধ্যে পড়ে। এক্সেসিভ ইউজ অফ কিওয়ার্ড এটা কিন্তু কিওয়ার্ড স্ট্রাপিং এর মধ্যে পড়ে, যেটা ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়ে এবং সেটা কিন্তু করে গুগল সেক্ষেত্রে প্লান্টি মারার পসিবিলিটি থাকে। মনে করেন আপনার আর্টিকেলে হচ্ছে যে কন্টেন্টের থেকে শুধু বেশি হচ্ছে যে কিওয়ার্ডে বেশি, সেটা কিওয়ার্ড স্ট্রাপিং এ পড়ে। Simply mention your targeted keyword a few times on to confirm Google that your page is really about this topic. For example, for posting which is the top 3 in the Google for the keyword YouTube SEO তে হচ্ছে যে top 3 তে এনাদের আছে কি জানি পোস্ট আছে, সরি ওয়েবসাইট আছে। এই যে দেখেন ইউটিউব এসইও তে যে করছে নিজে আর্টিকেল পাবলিশ করছে সেটাতে এই যে দেখেন এখানে ইউটিউব ইউজ করছে, তারপর এখানে এই যে ইউটিউব এসইও টিউটোরিয়াল এই টাইপে ইউজ করছে। হাউ মেনি টাইমস, এই যে হাউ মেনি টাইমস ডু ইউ থিঙ্ক আই ইউজ এক্সাক্ট ইউটিউব এসইও ইন দ্যাট 3 হচ্ছে 200 ওয়ার্ড পর 200 ওয়ার্ডের একটা পোস্টে সে 3 টাইম ইউটিউব এসইও কিওয়ার্ডটা মানে ফোকাস কিওয়ার্ড তার এখানে ইউটিউব এসইও, সে 200 ওয়ার্ডের একটা পোস্টে 3 টাইম ব্যবহার করছে, 3 বার ব্যবহার করছে। So yeah, no need to overboard here is long as your keyword naturally a few times you are good. Use external outbound link, ঠিক আছে? external link
হচ্ছে যে রিলেটেড পেজ হেল্প গুগল ফিগার আউট ইওর পেজ টপিকস। আপনার হচ্ছে যে ইয়া থেকে এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে ইয়া করতে হবে আপনার আর্টিকেল থেকে। যদি এক্সটার্নাল লিঙ্ক আপনি ইয়া করেন, আপনার হচ্ছে যে ইয়া করেন, মনে করেন হচ্ছে যেটা আমরা হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট বলি, যেটা থেকে আমরা হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক, দ্যাট মিনস হচ্ছে যে আপনার ওয়েবসাইট থেকে বাইরে লিঙ্ক গেল। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি একটা নিউজ পাবলিশ করতেছেন যেটা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, ঠিক আছে, আমি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এরকম 500 বা হচ্ছে যে 600 ওয়ার্ডের একটা ইয়া লিখলেন, হচ্ছে যে আর্টিকেল লিখলেন, লেখার পর হচ্ছে যে টু নো মোর বা হচ্ছে যে ইয়া সি মোর ইনফর্ম গো হচ্ছে যে দিস লিঙ্ক দিয়ে আপনার হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক ইয়া দিয়ে দিলেন, হচ্ছে যে উইকিপিডিয়া ট্রাম্পের যে পেজটা আছে সেটাকে ইয়া করে দিলেন, আপনার হাইপার লিঙ্ক করে দিলেন ওটাতে। তাহলে আপনার ভিউয়ার কিন্তু ওখানে ক্লিক করে উইকিপিডিয়াতে যেতে পারতেছে কি আপনার ইনফরমেশন। এরকম হাইলি ইনফরমেটিভ যে সার্টিফাইড সাইটগুলো আছে সেগুলোতে যদি এক্সটার্নাল লিঙ্ক আপ করেন গুগল, সেটা বুঝতে সুবিধা হয় যে আপনার আর্টিকেলটা বা আপনার ওয়েবসাইটটা কিসের উপর। আপনি হচ্ছে আপনার পোস্টটা যদি ট্রাম্পের উপর এক্সটার্নাল লিঙ্ক আপ আপনার ট্রাম্পের পেজে নিয়ে গেলেন, এটা তাদের গুগল বুঝতে পারলো আপনার টপিকসটা ট্রাম্পের উপর, ঠিক আছে। যে দেখেন এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যে রিলেটেড পেজ হেল্প ফিগার আউট ইওর পেজ টপিকস, ইট অলসো শো গুগল your page have quality info and just and this it is not just a theory, a blog robot online run extension to see external link help to improve, run this extension to check to see its external link help to improve this হচ্ছে এক্সটেনশন ইউজ করতে বলছে, এক্সটার্নাল লিঙ্ক যে আপনার ইয়াতে হেল্প করে, হচ্ছে যে আপনার গুগলের এর জন্য হেল্প করে, সেটা এখানে বললে বুঝতে পারবেন, ঠিক আছে। যেখানে ইয়া দিছে আপনার দি ক্রিয়েটেড 10 নিউ ওয়েবসাইট, 10টা নতুন ওয়েবসাইট করছে, হাফ অফ ওয়েবসাইট এক্সটার্নাল লিঙ্ক আউট অফ অথরিটি সাইট লাইক অক্সফোর্ড ইউনিভার্সিটি। 10টা ওয়েবসাইট তৈরি করছে যার মধ্যে হাফ অফ মানে অর্ধেকটা আপনার হচ্ছে যে অথরিটি সাইট লাইক অক্সফোর্ড ইউনিভার্সিটি, এরকম হচ্ছে যে যে সাইটগুলো আছে হাইলি এপিএ সাইটগুলো এবং হাইলি অথরিটি সাইটগুলো, এইরকম সাইটে যদি এক্সটার্নাল লিঙ্ক আপ করে দেয়, ঠিক আছে, সেটা থেকে অন দা আদার হাফ নো এক্সটার্নাল লিঙ্ক দিয়ে, আর ফার্স্টটাতে হচ্ছে যে ইয়া করেনি, হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক আপ করে অন দা ওয়েবসাইট উইথ দ্য এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যে আউট র্যাঙ্ক সাইট উইদাউট দেম। দেখেন এখানে রেজাল্ট ইয়া করে দিছে, যেগুলো আপনাদের হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক আপ করছে এরকম আইডিএফিএ অথরাইজড সাইটগুলোতে, সেগুলো এই যে হচ্ছে যে আউটগোয়িং লিঙ্ক সেটা রেজাল্ট দিছে সার্চে, এটাই মূলত প্রথম দিকে আসে এবং এটাই আসে না, একদম নতুন সাইট দিয়ে তারা ট্রাই করে দেখছে। সো আপনার হচ্ছে যে এইরকম যদি যে বিষয়ে আর্টিকেল সেটা থেকে এক্সটার্নাল লিঙ্ক, সবগুলো আর্টিকেলে যে এক্সটার্নাল লিঙ্ক আপ করতে হবে এমন না, আপনার কিছু পোস্টে করলেও চলবে। তারপর অপটিমাইজ ইউআরএল ফর ইওর এসইও, URL structure is an underrated part of on-page SEO। আপনার URL স্ট্রাকচারটা আপনার হচ্ছে যে SEO এটা একটা পার্ট। ইউজ গুগল রিসেন্টলি স্টার্টেড ইউজ ওয়ার্ড হচ্ছে যে ভার্সন অফ URL দ্যাট সার্চ রেজাল্ট। আমি হচ্ছে যে গিগ দেওয়ার সময় আপনাদের বলছিলাম যে গুগল যে কোনো সার্চ ইঞ্জিন সাধারণত সেই জিনিসটা দেখে হচ্ছে যে আপনার কিওয়ার্ড যে বিষয়টা দেখে, আর সার্চ করলে আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ওরা দেখে কিওয়ার্ড ইন টাইটেল আছে কিনা, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, কিওয়ার্ড ইন মেটা ট্যাগ এন্ড কিওয়ার্ড ইন ইউআরএল। যখন ইউআরএল এ কিওয়ার্ডটা থাকে সেটা সার্চিং আসার সম্ভাবনা আরো বেড়ে যায়। এই যে দেখেন এখানে ইউজ করছে backlink.com hub SEO backlinks, but even if the terms use URL show up here as a plus URL is in this mobile desktop swap or above on this title tag. So I would say that URL actually more important now than before। এই যে আপনার ব্যাকলিঙ্ক দিয়ে হাব দিয়ে এসে দিয়ে ব্যাকলিঙ্ক দিয়ে দিছে, এটা হচ্ছে যে আপনার যে কোনো একটা আর্টিকেল পোস্ট করলে কিন্তু
সেটার জন্য একটা হয় হচ্ছে যে কি বলে হচ্ছে যে একটা কাস্টম ইউআরএল তৈরি হয়। আমাদের ব্লগ ইউআরএল কোনটা? আমাদের ওয়েবসাইট ইউআরএল এজ এ ওয়েট লস ডেইলি লাইফ .blogspot.com। আমরা যে কিটো ডায়েট দিয়ে একটা পোস্ট করছি এটার জন্য কিন্তু আলাদা একটা কাস্টম লিঙ্ক তৈরি হয়ে গেছে। দেখেন ওয়েট লস ডেইলি লাইফ, এটা blogspot.com আমার মেইন সাইটে এটা, ঠিক আছে। এই যে পাবলিশ হয়েছে সেটার ডেট, গেট স্টার্টেড কিটো ডায়েট হচ্ছে যে রাইট ওয়ে। এই যে দেখেন আমাদের টাইটেল গেট স্টার্টেড অন কিটো ডায়েট রাইট ওয়ে, যে রাইট ওয়ে। এখানে কিন্তু কিটো ডায়েট আছে, কিওয়ার্ডটা আছে, ঠিক আছে। এইভাবে ইউআরএল এ হচ্ছে যে কাস্টম ইউআরএল বা ইউআরএল পোস্ট আর্টিকেল ইউআরএল কিওয়ার্ড রাখার ট্রাই করবেন, যেটা আপনার সার্চিং এর জন্য ইফেক্টিভ হয়। চিনি নাই, শেষ হয়ে গেছে। কেন তোমার চায় চিনি কম হয়েছে? খিদা লাগছে। With that, there is how SEO friendly URLs হচ্ছে যে SEO friendly URL এর জন্য কি কি আপনাকে টাস্ক ফলো করতে হবে। দেখেন, মেক হচ্ছে যে your URL শর্ট, আপনার URL শর্ট করতে হবে, যতটুকু পারেন URL শর্ট করতে হবে। তারপর includes a keyword in every URL, আপনার প্রতিটা URL এ কিওয়ার্ড ইনক্লুড করতে হবে। Seriously, that's it. Seriously, এটাই কি? For example, my guide to link building is optimized around the keyword link building, so I use the keyword in my URL. এনার হচ্ছে যে কিওয়ার্ডটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, এই জন্য ইনি লিঙ্ক বিল্ডিং কিওয়ার্ডটা এনার ইউআরএল এ ইউজ করছে। যে দেখেন লিঙ্ক বিল্ডিং, এই যে ব্যাকলিঙ্কও হচ্ছে যে এটা কি হচ্ছে লিঙ্ক বিল্ডিং। ওকে, that is not say that URL only, that is not say that URL should only have your keyword, আপনার URLটা শুধুমাত্র কিওয়ার্ডে হয়ে যাবে এটা বলে না। It's perfectly fine to add a extra word to your URL। আপনি আপনার হচ্ছে যে আপনার ইউআরএলটায় একেবারে ওয়েবসাইটে আপনার কাস্টম ইউআরএলটা যে শুধু কিওয়ার্ডটাই হতে হবে এমনটা মূলত না। এটা জাস্ট পারফেক্টলি ফাইন টু অ্যাড এন এক্সট্রা ওয়ার্ড অর টু অ্যাড ইউর ইউআরএল। এই দেখেন ভিডিও মার্কেটিং গাইড, এখানে লিঙ্ক বিল্ডিং, ভিডিও মার্কেটিং গাইড দিয়ে দিচ্ছে, এখানে ওয়াচ টাইম দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, আর একটা আসে মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ডের ব্যাপারে। মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড আপনারা কিভাবে পাবেন? আমাদের অবশ্যই আমরা এখানে এই যে সেটিংস থেকে, আমাদের ব্লগের সেটিংস থেকে, আপনারা কি আছেন? আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এটা হচ্ছে যে মেটা ডেসক্রিপশন, এই সেটিংস থেকে। আর হচ্ছে যে মেটা কিওয়ার্ড। সাধারণত হচ্ছে যে অন পেজ এসইওর জন্য যে কোনো ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। সেকেন্ড হচ্ছে যে আপনার আর্টিকেল পোস্ট করার জন্য আপনার কিওয়ার্ডগুলো করতে হবে। এরকম হচ্ছে যে আপনার অন পেজ এসইও রুলসগুলো ফলো করতে হবে। তার মধ্যে হচ্ছে যে প্রথমে কি দেখলেন আপনার হচ্ছে যে আর্টিকেল বা টাইটেলে আপনার কিওয়ার্ড ইউজ করা, চেষ্টা করুন প্রথম দিকে টাইটেলে কিওয়ার্ড ইউজ করা। এবং হচ্ছে যে আপনি যে আর্টিকেলটা পোস্ট করলেন তারপর হচ্ছে যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করা। তারপরে হচ্ছে যে কিওয়ার্ডটা হচ্ছে যে মাল্টিপল ইউজ করতে হবে, যেন গুগল বুঝতে সুবিধা হয় গুগলের যে আপনার আর্টিকেলটা এই বিষয়ের উপর। আমরা যেমন এখানে কিটো ডায়েট দিয়ে পোস্ট করছি, সেই কিটো ডায়েটটা মাল্টিপল, এখানে আমাদের তুলনামূলক কম ব্যবহার হয়ে গেছে, 2বার আমাদের মিনিমাম, আর এখানে 2 থেকে 3বার ব্যবহার, আর মানে মোট উপর 4 থেকে 5বার ব্যবহার করলে এটা আরো বেটার হইতো। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে। জাস্ট একটা হচ্ছে সেদিন কপি পেস্ট মানে ইউনিক আর্টিকেল করার দেখাইছিলাম, যার কারণে পোস্টটা করছিলাম। এটা কিন্তু ফুল অন পেজ এসইও ফ্রেন্ডলি হয়নি, পোস্ট হয়নি। ঠিক আছে, আর একটা যেটা জিনিস বললাম যে মেটা ডেসক্রিপশন অ্যান্ড মেটা কিওয়ার্ড। আপনার মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ডের জন্য করতে পারেন। অন্যান্য হচ্ছে আপনার যে কম্পিটিটর আছে সেগুলো থেকে আইডিয়া নিতে পারেন। এখন কিভাবে বের করবেন অন্যান্য ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড? হচ্ছে ওয়েট লস ব্লগ,
suggest weight loss blocks to Instagram weight loss blogger। সকালবেলা এত খাবার দাবার দেখলে খিদা লেগে যাবে, এত খাওয়া দাওয়া দেখা যাবে না। এই যে দেখেন এটা ওয়েট লস রিলেটেড ব্লগ, ঠিক আছে। এই ব্লগে যে কিবোর্ডে কন্ট্রোল ই চাপবে, কন্ট্রোল ই চাপলে পেজ সোর্সটা ওপেন হবে। কিবোর্ডে কন্ট্রোল ইউ, দেখেন আপনার পেজের এইচটিএমএল কোডিংটা ওপেন হইলো। সাধারণত মেটা ডিসক্রিপশন তো কিন্তু খুব বেশি একটা হয় না, 2টা থেকে 3টা লাইন হয়। এই যে দেখেন এটা তো মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন কই গেল, এই যে ডিসক্রিপশন, এখানে দেখেন 500 ওয়ার্ডের মতো, 500 ওয়ার্ড মানে 3টা থেকে 4টা লাইন লিখলে 500 ওয়ার্ড হয়ে যাবে। তো সাধারণত মেটা ডিসক্রিপশন মানুষ খুব বেশি কিন্তু ইউজ করে না, 2 থেকে 3 লাইন লেখে। এই যে আমরা এই ওয়েবসাইটটার বের করলাম, কি জানি পেজ সোর্স বের করলাম কন্ট্রোল ই চেপে। এখন তারপরে কন্ট্রোল এফ চাপবো, চাপার পর আমরা চাপবো ডিসক্রিপশন, ডি এস সিআরআই টিআই ও ডিসক্রিপশন। এই যে দেখেন ডিসক্রিপশন, মেটা নেম, ডিসক্রিপশন, কন্টেন্ট। এই যে দিস ইজ মাই ওয়েট লস জার্নি, এটা হচ্ছে কিন্তু মেটা ডিসক্রিপশন, ঠিক আছে। এইরকম এই যে এক লাইন কিন্তু মাত্র এক লাইন ইউজ করছে ডিসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এরকম 4-5টা ব্লগের মেটা ডিসক্রিপশন নিয়ে নিজের মতো করে একটা সুন্দর করে মেটা ডিসক্রিপশন লিখতে হবে। ভাইয়া, কি বলেন? ভাইয়া আপনি যে মেটা ডিসক্রিপশন ওখানে যে দুটো ডায়েট সার্চ দিলেন না, ওয়েট লস জার্নি, তারপর কি কন্ট্রোল ই চাপলেই এটা চলে আসলো? আমি এসে যে ওয়েট লসের যে আমি যে ইয়েগুলো হচ্ছে যে ওয়েট লসের ব্লগগুলো বের করলাম, ওয়েবসাইটগুলো যেগুলো হচ্ছে যে ওয়েট লস ওয়েবসাইট, ওয়েট লসের ওয়েবসাইটে যে আপনাকে কন্ট্রোল ই চাপতে হবে। এটা হলো পেজ সোর্স, ওই ওয়েবসাইটের ভেতরে ইন্টারনালে কি কি ইউজ করছে সেটা হচ্ছে যে HTML কোড। এই যে না টাইটেলটা, এই যে এখানে দেখেন টাইটেল, ব্রাউজার 100 অফ ইজি ডেইলি, এটা হচ্ছে না ওয়েবসাইটের টাইটেল, ঠিক আছে। এটার ডিসক্রিপশন কিভাবে বের করবো, এখানে আপনি নরমালি এই যে দেখেন এখানে পেয়ে গেছেন মেটা ডিসক্রিপশন আছে এখানে, এই যে মেটা ডিসক্রিপশন গেট ইন্সপায়ার হচ্ছে যে কিচেন অ্যান্ড অ্যাডপ্ট হেলদি, এই যে আপনার এগুলো হচ্ছে যে মেটা ডিসক্রিপশন। এই যে এই লাইনটা হচ্ছে মেটা ডিসক্রিপশন লাইন, ঠিক আছে। আপনার এমনিতেই যদি চোখের সামনে না পড়ে, আপনি যদি এটা না, এটা যেমন প্রথম দিকে আছে অ্যাজ ইউজুয়ালি পাচ্ছেন মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা নেম করে গেল ডিসক্রিপশন। এই যে মনে করেন এই যে ডিসক্রিপশন আছে এখানে অ্যাজ ইউজুয়ালি পাচ্ছেন। যদি না পারেন তাহলে কন্ট্রোল ইউ চাপার পর কন্ট্রোল এফ চাপবেন, ঠিক আছে। চাপার পর আপনি ডিসক্রিপশন চাপবেন, এখানে লিখবেন ডিসক্রিপশন, ঠিক আছে। তাহলে মেটা ডিসক্রিপশন চলে আসতেছে। এই যে প্রপার্টি, এই যে মেটা নেম ডিসক্রিপশন, এই যে দেখেন এই যে একটা দুইটা ইউজ করছে। এইভাবে মেটা কিওয়ার্ড পাবেন, কিওয়ার্ড আচ্ছা সব সাইডে কিওয়ার্ড পাবেন না, কি কারণে? আপনার কিওয়ার্ডটাকে এটা লক করে রাখে, HTML কোডের মাধ্যমে এটাকে হাইড করে রাখে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, কোন সাইডে পাবেন কোন সাইডে পাবেন না। বেশিরভাগ সাইটে হাইড করে রাখে, এটাতে আছে কিনা, ডিসক্রিপশন সবগুলোতে পাবলিক করে রাখে, বাট কিওয়ার্ডটা হাইড করে রাখে, এটাতে না, কি এটাতে
control u, control find, এই যে এটাতে আছে কিওয়ার্ড আছে, এই যে দেখেন মেটা কিওয়ার্ড আছে এটাতে, কয়টা ইউজ করছে, একটা দুইটা তিনটা ইউজ করছে, না দুইটা ইউজ করছে। এরকম আপনার হচ্ছে যে 15-20টা কি হচ্ছে যে ওয়েবসাইট ঘেটে আপনার কিওয়ার্ড বের করতে হবে। যদি মনে করেন নোটপ্যাডে নিলেন, ডিসক্রিপশন মেটা ডিসক্রিপশন কপি করে নিলেন, মেটা কিওয়ার্ড নিলেন, একটা দুইটা নোটপ্যাড ওপেন করলেন, একটাতে মেটা ডেসক্রিপশনগুলো বের করলেন, একটাতে হচ্ছে যে মেটা কিওয়ার্ডগুলো রাখলেন। এখন হচ্ছে যে মেটা ডেসক্রিপশনগুলো থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে সুন্দর একটা লিখবেন, হচ্ছে যে মেটা ডেসক্রিপশন লিখবেন। যেমন গিগ থেকে আপনার আইডিয়া নিয়ে, বিভিন্ন লোকের গিগ থেকে আইডিয়া নিয়ে আপনারা লিখছেন। এই যে দেখেন এটাতে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড হাব, কিওয়ার্ড ফ্লাশ, এটা তো কিওয়ার্ড হাইড করা, ডিএস এই যে এটা দিছে ডেসক্রিপশন, মেটা নেম ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন সবগুলোতে পাবেন। আর যদি আইডিয়া নেওয়ার জন্য প্রয়োজন হয়, এইরকম 10-12টা ওয়েবসাইট বের করবেন, বের করে এগুলার ডেসক্রিপশনগুলো কপি করে নেবেন, মেটা ডেসক্রিপশন এবং হচ্ছে যে মেটা কিওয়ার্ডটাকে কপি করে নেবেন। ওকে, খুব সহজেই তাহলে করতে পারছেন, আপনার আইডিয়া নিতে পারতেছেন এখান থেকে। এই যে কিওয়ার্ডে কন্ট্রোল ইউ, তারপরে কন্ট্রোল এফ চাপবে, ঠিক আছে। কন্ট্রোল এফ এর যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন এখানে বের হয়েছে, মেটা নেম ডেসক্রিপশন, এটাতে কিছুই নেই, এটাতে ডেসক্রিপশন দেয় না। কিওয়ার্ড আছে কিনা দেখি, কিওয়ার্ড হাইড করা, ডেসক্রিপশন কিওয়ার্ড দুটোই হাইড করা। কন্ট্রোল ইউ, কন্ট্রোল এফ, ডেসক্রিপশন, মেটা নেম ডেসক্রিপশন। সাধারণত ডেসক্রিপশন ইয়াটা আপনার HTML কোডিংটা এরকম থাকে, মেটা নেম হচ্ছে যে ইজ লেস দেন, সরি ইজ গ্রেটার দেন মেটা নেম, হচ্ছে যে ডেসক্রিপশন ব্র্যাকেট কন্টেন্ট, তারপরে যে ডেসক্রিপশন থাকে, তারপর হচ্ছে যে হচ্ছে যে ইনট্যাগ ক্লোজ ট্যাগ থাকে যে এখানে, ঠিক আছে। ডেসক্রিপশন ভাই এটা কতটুকু কপি করব, কতটুকু কপি করবেন? এই যে এটা হচ্ছে মেটা ওপেন ট্যাগ, ঠিক আছে, মেটা নেম ডেসক্রিপশন এটা হচ্ছে ওপেন ট্যাগ, আর এই যে এটা হচ্ছে ক্লোজ ট্যাগ, স্ল্যাশ ইজ গ্রেটার হচ্ছে যে এটা হচ্ছে যে ক্লোজ ট্যাগ, ইজ গ্রেটার দেন যেখানে থাকবে এটা হচ্ছে ক্লোজ ট্যাগ, আর এটা হচ্ছে ওপেন ট্যাগ। সাধারণত ডিসক্রিপশন লিখলে, এই যে কন্ট্রোল ফাইন্ড যে ডিসক্রিপশন লিখলে আপনার এই যে মেটা নেম দেখাবে, মেটা নেম ডেসক্রিপশন, যেখানে মেটা নেম ডেসক্রিপশন দেখাবে ওই লাইনটা নেবেন, এই যে ওপেন ট্যাগ থেকে ক্লোজ ট্যাগ পর্যন্ত নেবেন, ঠিক আছে, এই যে ক্লোজ ট্যাগ পর্যন্ত নেবেন। এটাই মূলত ডেসক্রিপশন হচ্ছে যে কি বলে এটাকে, আপনার ওয়েবের মেটা ডেসক্রিপশনটা, ঠিক আছে। আমাদের নিতে হবে কিন্তু এই যে এই পর্যন্ত, এটাই হলো আমার মেন ওয়েবের ডেসক্রিপশনটা। এই বললাম না 1 লাইন বা 2 লাইন করে, বেশি বেশি থাকে না।
ডেসক্রিপশন দেখি কিওয়ার্ড এটাতে আছে কিনা। এটা তো কিওয়ার্ড নেই, কিওয়ার্ড বেশিরভাগ গুলোতে হাইড করে রাখে, বুঝছেন? তুই একটাতে এরকম খুঁজে পাবেন। কন্ট্রোল ইউ, কন্ট্রোল ফাইন্ড, নাই এটা দেব না। কন্ট্রোল ইউ, কন্ট্রোল ফাইন্ড, কে ওয়াই ডাব্লিউ, নাই। ম্যাক্সিমাম গুলোতে থাকে না, সাধারণত খুব হাইড করে রাখে কিওয়ার্ড। আপনার কিওয়ার্ড যেগুলোতে পাবেন এগুলোতে পাবেন, আর নিজস্বভাবেই আপনার একটা যে ইয়ে করলেন সেটা কিওয়ার্ড তো রিসার্চ করবেনই, নিজে কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ড রিসার্চটা আপনাদের কাছে করে নেয় কি কারণে করে নেয়, যে ওয়েবসাইটের আপনার ইয়ে দেখো হচ্ছে যে মেটা ডিসক্রিপশন ইউজ করে, তারপর হচ্ছে যে কন্টেন্টে আর্টিকেলে ইউজ করে, যার কারণে আপনাদের কাছ থেকে এই ওয়েব কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেয়। তো এখন আপনাদের কাজ হচ্ছে ইয়া করা, আপনাদের ওয়েবসাইটে আপনার যে হচ্ছে যে নিউজ বেস ওয়েবসাইট তৈরি করছেন বা যে বেসে ওয়েবসাইট তৈরি করেন না কেন সেটাতে মেটা ডিসক্রিপশন অ্যাড করা। ওকে, আর হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনারা পোস্ট করবেন কিভাবে, এই যে আপনার ইয়েতে এটা কিন্তু এই যে সেটিং থেকে এখানে ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড ইউজ, এই যে এখানে মেটা কিওয়ার্ড অ্যাড করতে হবে সবার ওয়েবসাইটে, একই গেল এটা। আর সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনারা পোস্ট করবেন কিভাবে, অর্থাৎ কেউ একজন স্ক্রিন শেয়ার করেন তো করে ফাইবার প্রোফাইলটা ইয়া করে হচ্ছে যে সে তার ফাইবার প্রোফাইলে যান। আপনার হচ্ছে যে ইয়ার বিগের অফারের জন্য কি করবেন, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আর কি জানি গিগের পেজে যান, সেলফ ব্র্যান্ডিং এর ব্লগে যান, সেলফ ব্র্যান্ডিং এর ব্লগেও এরকম সুন্দর করে আপনার হচ্ছে যে মেটা ডিসক্রিপশন মেটা কিওয়ার্ড ইউজ করবেন, ওখানে কিওয়ার্ড গুলো হবে আপনার এই যে যে সার্ভিস প্রোভাইড করেন সেগুলো। এগুলা তো করবেন আপনি সেলফ ব্র্যান্ডিং এ পড়ে গেছেন, এখানে নিউ পোস্টে যান, এখানেও ডিসক্রিপশন ইয়ে অ্যাড করবেন, এখানে ওই সেম ইয়ে দেবো ভাইয়া, ডেসক্রিপশনে দেবো না? সেলফ ব্র্যান্ডিং এর ডিসক্রিপশন তো আলাদা হবে, ওটা হচ্ছে যে আমি ইয়ার জন্য দিলাম হচ্ছে যে নিজ বেস যে ব্লগ তৈরি করবেন ওটা ওইভাবে বের করবেন, আর সেম ইয়ার জন্য তো আলাদা করবেন। ইয়াতে যান, আপনার হচ্ছে যে এখন ইয়া করবেন কিভাবে, ব্লগে পোস্ট করবেন কিভাবে, আপনার যে গিগটা আছে যে কোনো একটা গিগ ইয়ে করেন, ওপেন করেন, সেলফ ব্র্যান্ডিং এর জন্য ব্লগে তো আপনার হচ্ছে সার্ভিসগুলো প্রোভাইড করতে হবে, নাহলে তো হচ্ছে যে লাভ নেই, ব্র্যান্ডিং করে লাভ কি যদি হচ্ছে যে ব্লগ থেকে আপনার ইয়া নাই আসে। টাইটেল দিবেন, ইমেজের জায়গায় ইমেজ দিবেন, আপনি কালকে যেভাবে পোস্ট করা দেখাইলেন ওইভাবে দিবেন। প্যাকেজ গুলো ওগুলো প্যাকেজ তো এখানে দেওয়ার প্যাকেজও দেওয়া যাবে, কপি করে আপনি দিতে পারেন। এখানে শেষে আর একটা জিনিস ইয়ে করতে হবে, সরাসরি অর্ডার নাও যদি অপশন নিয়ে আসতে চান, ওকে এটা গেল। এখন ইয়েতে আসেন, ফাইবারে আসেন, ইমেজটা উপরে অ্যাড করেন, ইমেজটা আছে উপরে এখানে ইমেজ অ্যাড করেন। এই ইমেজ তো ভাই এসিও করার দরকার নেই না, কারণ এটা তো করাই আছে। এসিও করা থাকলে তো আর এসিও করতে হবে। বড় করে নেন।
এটাতে ব্যাকলিঙ্ক করে গিগের লিঙ্ক দিয়ে রাখবেন, হাইপার লিঙ্ক করে। ফাইবার লিংক দেবো এখানে হ্যাঁ, পিক্সেলে? ইমেজে হাইপার লিঙ্ক করে দিবেন। তো গিগের লিঙ্ক কপি করে নেন, গিগের লিঙ্ক এখান থেকে কপি করেন। কেন গিগের লিঙ্ক যে নিচে আসে, স্ক্রল করে শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে কপি করবেন। আপনি যখন ওই গিগের লিঙ্কটা দিবেন, তখন হচ্ছে যে যদি ওই গিগের লিঙ্কে ঢুকে কেউ ইয়ে করে, ফাইবার মনে করতেছে আপনার সরাসরি গিগের লিঙ্ক দিলেন। আর যখন আপনি শেয়ার লিঙ্কটা দিচ্ছেন, তখন কিন্তু ফাইবার ভাববে যে আপনি মনে করেন সোশ্যাল মিডিয়াতে বা কোথাও শেয়ার করছেন, সেখান থেকে আপনার ভিজিটরটা আসছে, সেটা অর্গানিক ভিজিটর ভাববে। তখন ওরা ভাববে না, অর্গানিক বায়ার ভাববে। আর এমনিতেই সরাসরি গিগের লিঙ্ক যদি পাঠায় দেন, এমনি শেয়ার লিঙ্ক না, অ্যাজ ইউজুয়াল লিঙ্ক, তাহলে ভাববে যে না, এটা বেটা স্প্যাম করতেছে। ঠিক আছে, এখন ইয়েতে যান, ফাইবারে যান। ইয়েতে যান, মোড়ে যান, মোড়ে ক্লিক করেন। হচ্ছে যে সেল, হচ্ছে যে স্কল ইউর বিজনেসে ক্লিক করেন, সেকেন্ড অপশন। এখানে দুইটা অপশন আছে, দেখেন। এই যে কপি ক্লিপ, হচ্ছে কপি ক্লিপবোর্ডের যে HTML কোডিংটা আছে নিচে, এই HTML কোডিংটা শেষে ইউজ করে দেখেন তো কি অবস্থা আসে। কপি করেন, কপি করে ব্লগে যান, HTML কোডিং অপশনে যান, একদম শেষে পেস্ট করেন। পেস্ট করছেন শেষে? প্রিভিউ দেবো? হ্যাঁ, প্রিভিউ দেন তো দেখি কি অবস্থা। নিচে আসেন, সেলফ ব্র্যান্ডিং এর সাইটটা শুধু মানে আমার প্রথমে পিকচার দেয়া আছে, দেন আদার ডিটেইলস দেয়া আছে, এইভাবে দেয়া আছে শুধু। পোস্টগুলো যে কিভাবে আসবে? স্ক্রল করেন, সেই যে দেখেন আসতেছে না। এটা করার জন্য আসতেছে না, প্রিভিউ করার জন্য। এই যে দেখেন, চেক আউট মাই গিগ, এখান থেকে সরাসরি ক্লিক করে আপনার ইয়েতে যাইতে পারবেন, প্রোফাইলে যাইতে পারবেন। তারপর আরো একটা অপশন আছে, ওই যে ইয়েতে যান, ফাইবারে যান। কিভাবে সেলফ ব্র্যান্ডিং এর রাখবেন দেখছেন, এখান থেকে কিন্তু গিগের লিঙ্ক দেওয়া লাগতেছে না, সরাসরি HTML কোড ইউজ করলে আপনার সরাসরি গিগে যাইতে পারতেছে। ঠিক আছে, এখানে আর জেনারেট কাস্টম অফার একটা দেখেন। জেনারেট কাস্টম অফারে ক্লিক করেন, ডিসক্রিপশনে আপনার গিগের 2-3 লাইন ডিসক্রিপশন দেন, কারণ কি যেভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন সেই টাইপের। পুরোটাও দিতে পারেন, টাইটেল না ডিসক্রিপশন। এখান থেকে কপি হয় কেন, প্রিভিউ আছেন না, পোস্ট থেকে কপি করেন। হ্যাঁ, পুরোটা মনে হয় নিবে না। দিয়ে দেখি, না না তাহলে কাইটে দেবো। নিচে নিচে পুরোটাই নিচে। এখন গিগ সিলেক্ট করেন, এই যে নিচে সিলেক্টে গিগ, কোনটা গিগ? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তারপর হচ্ছে যে হাউ মাচ উড ইউ চার্জ। ঠিক আছে, চার্জ দেন, এখানে কত হচ্ছে যে দেন, 7 দিনে আপনার 7 দিনের চার্জ দেন হচ্ছে যে। এখন আপনি গিগটা কত অফার পাঠাইতে চাচ্ছেন, না মনে করেন এটা মনে করেন বাই রিকোয়েস্টের মতো, মনে করেন 7 দিন, আপনি ডে দেন 7 দিন। নিচে হাউ মাচ লং, 7 দিন। এটা 30 ডেজ দেন, মানে 30 ডেজ পর্যন্ত এই অফার পোস্টটা থাকবে, আপনার গিগে থাকবে। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে যে আপনি রাখেন, হাউ মাচ উড ইউ চার্জ, 7 দিনের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস প্রোভাইড করবেন, কত চার্জ নেবেন? $535 হতে পারে পার ডে, 7 দিন $35 দেন। 1 ঘন্টা করে, যখন আপনাকে নক করবেন বলবেন 1 ঘন্টা করে কাজ করবো, হচ্ছে আমাকে $35 দিতে হবে 7 দিনে। এখানে যে একটা HTML কোডিং হয়েছে, এটাকে নিয়ে যায় আবার ওই যে গিগের শেষে দিতে হবে। হয় এটা ইউজ করবেন, নিচেরটা ইউজ করবেন, অথবা এটা ইউজ করবেন।
তবে এটা ইউজ করলে 30 দিন পর কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। আর ওইটা ইউজ করলে আপনার কন্টিনিউয়াস থাকবে চেক আউট গিগটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো প্রতিটা গিগ পোস্ট করবেন আপনার সেলফ লার্নিং এর ব্লগে, প্রতিটা গিগে এইভাবে পোস্ট করবেন এবং প্রতিটা গিগে আপনার হচ্ছে যে HTML কোডিংটা ইউজ করবেন, তাহলে হচ্ছে যে ওখান থেকে চেক আউট গিগ করতে পারতেছে। আপনার যদি কোনো হচ্ছে যে বাইরের ক্লায়েন্ট আসে, মনে করেন হচ্ছে যে হোয়াটসঅ্যাপ থেকে বা লিঙ্কডইন থেকে বা ফেসবুক থেকে, তাকে সরাসরি হ্যাঁ হ্যাঁ, এই যে অর্ডার নাও চলে আসছে, সরাসরি অর্ডার নাও। ভাই এটা কি হলো আপনার চলে যাওয়া 30 দিন পর 30 দিন এটা? পর চলে যাবে, হ্যাঁ। 30 দিন পর অফারটা এক্সপায়ার হয়ে যাবে, তখন অর্ডার নাও অপশন না থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা অফারের জন্য আর কি। আমি আমি যদি অফার পেয়ে এখানে তাহলে অফার হ্যাঁ হ্যাঁ, মানে বুঝতে পারছেন সবাই? তো সেলফ ব্র্যান্ডিং এর হচ্ছে যে ব্লগে প্রতিটা গিগে এইভাবে সুন্দর করে পোস্ট করবেন। কালকে হোমওয়ার্ক থাকবে এইটা, কালকে না আজকে, এটা 1 ঘন্টা এখন আছে, সবাই বসে বসে পোস্ট করেন, হোমওয়ার্ক দিলে কাজ করেন না আপনারা। অন পেজ এসে এখন হয়ে যাবে। হ্যাঁ, সবগুলা খুব বেশি না, এখানে তো কপি পেস্টের কাজ। 10-15 মিনিট হলে হয়ে যাবে। হ্যাঁ, কপি পেস্টের কাজ। সেলফ ব্র্যান্ডিং এ ব্লগটা রেডি করেন এবং পাশাপাশি করেন কি জানি আপনার ইয়াটার কি যে নিজ বেস যে সেটার মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড গুলো এখানে সার্চ করে বের করেন, সবাই ওরে অ্যাড করেন সবার গুলো করবো। হ্যাঁ, ব্লগটা একবার দেখাচ্ছি, পাবলিশ করে। এটা হলো 1 পেজের আর কি ব্লগ এটা। এক পেজের রাখলে মানে একটা টেমপ্লেট ইউজ করলে সমস্যা হয় কি, আপনার এই যে ইয়ার পোস্টটা করলেন, গিগের পোস্টটা করলেন, ওটা সামনে আসতেছে না, এখন নিচে স্ক্রল করে আসলে তারপর আপনারা যখন টেমপ্লেট নেবেন, যে একটা টেমপ্লেট নেবেন, মনে করেন বাম সাইডে বা ডান সাইডে অ্যাবাউট মি আছে, এই যে নিচে আসবে আর কি। বডিতে আপনার পোস্টগুলো থাকবে, ডানে হচ্ছে পপুলার পোস্ট বা থাকবে হচ্ছে যে রিসেন্ট পোস্ট থাকবে, বামে মনে করেন থাকবে যেরকম এরকম একটা থিম নেবেন, ঠিক আছে, যেটাতে বামে অ্যাবাউট মি আছে, তারপর অ্যাবাউট মি ওখানে বাম সাইডে মানে টেমপ্লেটের বাম সাইডে অ্যাবাউট মি থাকবে, ওখানে লোগোতে আপনার ছবি অ্যাড করবেন এবং নিজের সম্পর্কে কিছু লিখবেন। আর হচ্ছে যে ডান দিকে মনে করেন রিসেন্ট পোস্ট বা পপুলার পোস্টগুলো আছে এবং মাঝে বডিতে একটা পোস্ট থাকবে, এই টাইপের থিম নেবেন, তখন সেটা ভালো হবে। বামে আপনার অ্যাবাউট মি থাকলো, মাঝে গিগের অফারগুলো থাকলো, ডানে আবার মনে করুন একটা গিগ, তো বডিতে তো একটা গিগ আসবে, আর ডান সাইডে আপনার গুলো আসতেছে কি জানি পপুলার পোস্ট বা হচ্ছে যে রিসেন্ট পোস্ট, ওখানে সবগুলোর গিগের পোস্ট ওখানে থাকে গেল, তাহলে ভালো আসতে হবে। এই যে এইটা আমার আর কি আর একটা সাইট, এগুলো যে অ্যাড আর কি, এই যে এগুলো কোন কোন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাড নিচ্ছেন? আমি ওই যে অ্যাডস্টের একটা আছে দেখাচ্ছি। এই ওয়েবসাইটের হচ্ছে যে কি মেটা কিওয়ার্ড মেটা ডেসক্রিপশন এগুলো ইউজ করছেন? এই যে টুকটাক আর কি করবি আর কি। এখন যেগুলো পোস্ট করবেন এই যে অন পেজ এসইও চিন্তা করে পোস্ট করবেন, বুঝছেন? তাহলে আর ঝামেলা হবে না, কি দ্রুত র্যাঙ্ক করবে। আর আমি হচ্ছে যে আরো ইউনিক পোস্ট কিভাবে করা লাগে একদম হচ্ছে যে মানে যেটা হচ্ছে যে গুগলেও অপটিমাইজ হবে খুব দ্রুত, হচ্ছে যে কই তেলে কই ভাজা, মানে গুগলের হচ্ছে যে মগজ ধোলাই করে গুগলকে করা, এটা আমি দেখাই দিব। এটা কিন্তু অফলাইন, এটা হচ্ছে যে অন্য সময় দেখাই দেবো আপনাদেরকে, ক্লাস আওয়ারে দেখাবো। এটা কি হচ্ছে যে অ্যাবস্ট্রা $12 আসছে, এটাতে কত ভিউ কত দেয়? আপনার যদি 2000 আপ থাকে ভিজিটর, তাহলে আর কি মোটামুটি ভালো দেয় পার ডে? আপনাকে। পার না না, মান্থলি? পার ডে আপনার হলো প্রায় 2500 থেকে 3000 যদি মানে ভিজিটর থাকে আপনার তাহলে আপনার 0.6 বা $1 আসে মাঝে মাঝে আর কি। অনেক কম তো। হ্যাঁ, অনেক কম দেয়। আমি এই যে আগের ইয়েগুলো দেখাচ্ছি, এই যে 0.6, 0.6, 0.5,
এই যে 0.5 0.7 এরকমই থাকে, মাঝে মাঝে 0.9 ওঠে। এটা হচ্ছে আপনার হলো ইয়া বেস আর কি, মানে ইমপ্রেশন থেকে দেখ, মানে ক্লিকটা মেন ইয়া না ফ্যাক্টর, ইমপ্রেশন হলেই না মানে $80। শুধু এইটা অনেক অ্যাপসটা ইউজ করেন, অন্য কোনো অ্যাড মিডিয়া ইউজ করেন না? না, অন্যগুলো ইউজ করছিলাম তো ওরা হলো ইনস্ট্যান্ট হলো ইয়েটা দেখায় না, মানে ইমপ্রেশনটা দেখায় না, 2 দিন পর ইমপ্রেশন দেখায় এমন একটা। তারপরে যে ইয়া আছে পপ আন্ডার, তারপরে হচ্ছে আর কি কি যেন আছে, ওই যে প্রপেলার, পপুলার অ্যাড তারপরে আছে। ওগুলো ইনস্ট্যান্ট দেখায় না, অনেকক্ষণ পর দেখায়, অনেকদিন পরে দেখায়, এই জন্য ওগুলো ইউজ করতে ইচ্ছা করে না। কিন্তু ওগুলোতে তো হচ্ছে যে ইনকাম হয় কি, আর গুগল ইয়াতে গুগল ইয়াতে সার্চ করেন তো, গুগলে সার্চ করেন তো অ্যাডসেন্স অল্টারনেটিভ সিপিসি নেটওয়ার্ক, বেস্ট সিপিসি নেটওয়ার্ক, গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ বেস্ট সিপিসি নেটওয়ার্ক। এই প্রথম পেমেন্ট পাইছিলাম হলো $25। এটা কততে পেমেন্ট ন্যূনতম? আপনার এই যে $5 হলে পেমেন্ট নেওয়া যায় ইয়াতে, ওয়েব মানিতে। পেমেন্ট কি ওয়েব মানিতে নেন? হ্যাঁ, ওয়েব মানিতে নিয়ে ইয়ে করে অন্যের কাছে বেঁচে দিই আর কি। পেমেন্ট আমি সিস্টেম কি শুধু শুধু ওয়েব মানি আর কিছু নাই? না না, আরো আছে, আপনাকে দেখাচ্ছি। Profile। এই যে আপনার এই যে $5 হচ্ছে মিনিমাম আর কি, আচ্ছা আর ওয়্যার ট্রান্সফার হচ্ছে $1000, মানে ব্যাংকের ট্রান্সফার। আচ্ছা একটা এক্সামে হচ্ছে $5, বিটকয়েনে হচ্ছে $100, তারপরে ইউএসডি কি জানেন এটা নতুন। তো ওয়েব মানিতেই তো বেটার। হ্যাঁ, ওয়েব মানিতে বেটার, আর এখান থেকে সেল করলেও মানে বেশি পাওয়া যায়। আমি একবার হলো $87 পাইছিলাম ডলার রেট। ওয়েব মানির ডলার সেল করেন কার কাছে? ওই একটা ওয়েবসাইট আছে তো, ওখানে মানে আমি সবসময় সেল করি আর কি, ওয়েবসাইট ওখান থেকে? থেকে ওখানে সেল করি। ওখানে ওরা কি বাই সেলের ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ, বাই সেলের ওয়েবসাইট, পেপাল সেল করে না? বাংলাদেশের একটা ভাই। হ্যাঁ করে। রেট কিরকম? রেট আপনাকে দেখাচ্ছি আমি। ওরা সাইটটা আবার ফির ইয়ে করছে, ইমপ্রুভ করছে এবার, এটা বিশ্বস্ত আর কি। পরিচিত আপনার না হচ্ছে অনলাইন পরিচিত? হ্যাঁ, পরিচিত না, অনলাইনে। ও, আমার একদিন হচ্ছে মানে এই যে এর আগে যখন উইথড্র দিলাম, হ্যাঁ। তো আর কি আমি মানে উইথড্র দিছি তো ওনার হলো দিতে দেরি করতেছে, আমি বারবার দিচ্ছি, দিচ্ছি, টেস্ট করতেছি। এগুলো ছোট ছোট ট্রানজাকশনে ঝামেলা করে না, কিন্তু বড় ট্রানজাকশনে হুট করে মাইনে দিলে কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই সমস্যা। পরে ওই ভাই আবার ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে ভয়ের কিছু নাই, আমি হলো দিয়ে দেবো, আপনার টাকা দিয়ে দেবো। আমি একটু ব্যস্ত ছিলাম তো, মানে ওরা সাথে সাথেই দিয়ে দেয় আর কি, 2-3 মিনিটের মধ্যেই টাকাটা দিয়ে দেয়। এই যে এইটা সাইট, এটা বুঝলাম, এক্সচেঞ্জ। ডলারটা সেল রেট কত পেপাল? এই যে ডলার রেট কোথায় গেল? ডান সাইডে ছিল নাকি এখানে? হ্যাঁ এই যে এখানে, এই ডলার দেখেন আজকে হচ্ছে কত ডলার এটা। পার্সোনাল বিকাশ বিডি টু রিসিভ। আপনি ইয়ে দেন তো কি জানি, সেন্ড পার্সোনাল বিডি ওয়েব মানি থেকে পেপাল দেন তো, দেখি কি দেখায় রিসিভ। এখানে যে লগ ইন করতে হবে আগে, লগ ইন করতে গেলে আর আপনার ইয়া লাগবে আর কি, কি কি যেন, ও আপনার হলো প্রথমে ইয়ে করা লাগবে, ওই যে আইডি কার্ড সাবমিট করতে হবে, সবকিছু সাবমিট করতে হবে আর কি, এরকম। সাইন আপ করতে গেলে, অ্যাকাউন্ট খুলতে গেলে? হ্যাঁ,
হয়েছে এখন।